হঠাৎ এক রাতে আকাশে অদ্ভুত আলো দেখলেন। এর দুদিন পর ঘুম ভাঙল হসপিটালে। এরপর থেকে তার জীবনে সুপার ন্যাচারাল কিছু ঘটতে থাকে, যেটা সে কখনো কোনোভাবেই মেলাতে পারে না। হাত চলে যাচ্ছে কাগজে অসাধারণ কিছু ছবি আঁকার দিকে, অদ্ভুত কিছু ছবি, যে সিনারিগুলো সে আগে কখনো আঁকে নাই। সে কিছু একটা শুনতে পায়, অদ্ভুত কিছু, যেটা রেডিও সিগন্যালের মতো। মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখেও ফেলে। বেসিক্যালি মুভিটিতে তিনটা জিনিস দেখানো হয়: ব্রেইনের বিভ্রম, এলিয়েন কানেকশন এবং সাইকোলজিক্যাল বিভ্রাট। আসলে কি ব্যাপারটা ছিল? কথা বলছি 2025 সালে মুক্তি পাওয়া মুভি ডিসেন্ডেন্ট নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন আসল গল্প শুরু করা যাক। মুভিটির প্রধান চরিত্র সিন বার্নার, পেশায় স্কুল সিকিউরিটি গার্ড। চেহারায় সবসময় একটা টেনশনের ছাপ, কারণ একদিকে তার স্ত্রী প্রেগনেন্ট, অন্যদিকে তার চাকরির অবস্থাটাও বেশি ভালো না। তার স্ত্রী অ্যান্ড্রো বেশ আত্মবিশ্বাসী, সে সিনের একজন প্রিয় বউ। সিনের সৎ মা ছিল রবিন। রবিন ছিল একটু পুরনো চরিত্র, যার সাথে সিনের সম্পর্কটা খুব একটা ভালো না। সিন তার ওয়াইফকে নিয়ে চেক আপের জন্য গিয়েছিল, বিকজ তার ওয়াইফ ছিল প্রেগন্যান্ট। সেখানে চেক আপ করতে গিয়ে দেখে যে তার বাচ্চাটি বেশ সুস্থ এবং বেশ বড় সড়ো। তো সিন মজা করে ডক্টরকে বলে যে, এই তুমি এগুলো কিভাবে বোঝো? ডক্টর বলে যে, হে, আমি তো অনেকদিন ধরেই এটা কাজ করি, সো আমি তো বুঝবই। সে যখন তার ওয়াইফকে নিয়ে আল্ট্রাসাউন্ড রুমে কাজ করতেছিল বা চেক আপ করতেছিল, ঠিক তখনই তার বস তাকে একটা টেক্সট করে। সেখানে ছিল যে তার স্কুলে একটি প্রবলেম হয়েছে, একটা ডিভাইসে প্রবলেম হয়েছে, যেটার জন্য সিনকে আসতে হবে। সে তার বসকে বলে যে আমি অন দ্য ওয়েতে। এদিকে অ্যান্ড্রু ডক্টরকে বলে যে তার এক সাইডে ব্যথা হয় মাঝে মাঝে। ডক্টর বলে যে এটা ঠিকমতো মালিশ করে দিলে এই ব্যথাটা আর থাকবে না এবং এটা গুরুতর কিছু না। তারা সেখান থেকে বের হয় এবং অ্যান্ড্রুকে সিন বলে যে আমাকে একটু অফিসে যেতে হবে অল্প সময়ের জন্য। তো অ্যান্ড্রুকে কনভিন্স করে সিন সেখান থেকে তার অফিসে যায়। গিয়ে দেখে যে সেখানে একটি মেশিনের সমস্যা। মেশিনটা হচ্ছে গেট এন্ট্রি মেশিন। এটা একটি সিকিউরিটি মেশিন। আসলে সিন তার বসের কথা অফিস আওয়ারের বাইরেও শুনতেছিল, কারণ তার বসকে সে বলেছিল যে এই চাকরিটা তার খুব একটা ভালো লাগে না, তার একটা ভালো জব দরকার। তো তার বস তাকে বলেছিল যে হ্যাঁ, তুমি 2-3 মাস করো, তারপর তোমাকে দেখি আমি একটা ভালো জায়গায় রেফার করে দেব। তো তার বস প্রিন্সিপাল কক্করের আশ্বাসে সে এই কাজটি আরো মনোযোগ সহকারে করতেছিল। সে দেখে যে এই মেশিনটি মোটামুটি লুজ কানেকশন হয়েছিল এবং যার জন্য মেশিনটি ব্লিঙ্কিং করতেছিল। তো সে কক্করকে বলে যে তোমার এই মেশিনটি চেঞ্জ করে দিলে ভালো। তো কক্কর তাকে বলে যে এখন বাজেট নাই, এটা চেঞ্জ করার মতো অবস্থায় আমরা নাই, সো তোমাকে এই মেশিনটাই ঠিকঠাক করে চালানোর ব্যবস্থা করে দিতে হবে। সিন বলে ঠিক আছে, তবে চলবে, বাট এটা চেঞ্জ করে দিলে বেটার হতো। যাই হোক, এই ভাঙা মেশিনটাই আসলে সিনের জীবনটা বদলে দেয়, জীবনের মোড়টা ঘুরিয়েই দেয়। কারণ তার লাইফের সবচাইতে রিমার্কেবল ঘটনা ঘটে এই মেশিনকে নিয়ে। সিন হঠাৎ সেখানে আকাশে কিছু আলো দেখতে পায়, যেগুলো ছিল অদ্ভুত। সে আলোগুলো মুভ করতেছিল অদ্ভুতভাবেই। যাই হোক, সিন তার ওয়াইফ অ্যান্ড্রুকে নিয়ে তার মা রবিনের বাসায় যায়। সিন তার সৎমার বাসায় গিয়েছিল মূলত তার ওয়াইফ যে প্রেগনেন্ট সে ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে জানাতে এবং সেখানে কিছু টাইম পাস করতে। তো রবি তাকে বলে যে তোমার জবের অবস্থা কি? তো সিন কিছুটা বিরক্ত হয় এই কথাগুলো শুনে, কারণ তার জবের অবস্থাটা খুব ভালো ছিল না। কোনোভাবে ব্যাপারটা এড়িয়ে যায়। তার ক্লোজ ফ্রেন্ড আসে এবং তাকে নিয়ে যায়। ক্লোজ ফ্রেন্ড বলতে তারা ছোটকাল থেকেই একসঙ্গে বড় হয়েছে এবং তাদের অনেক স্মৃতি। তো তারা গল্প করতে করতে একটা গল্প তার ফ্রেন্ড তাকে বলে, সেটা হচ্ছে তারা ছোটকালে শিকারী দল হরিণকে বেঁধেছিল এবং হরিণটিকে মারার জন্য তারা অ্যাটেম্প্ট নিয়েছিল, বাট তারা সামহাও সেটাকে দেখে ফেলে এবং হরিণটিকে ছেড়ে দিয়েছিল। বাট হরিণটা আসলে উঠে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না। কিন্তু অদ্ভুতভাবে যখন সিন তার গায়ে হাত দেয় তখন সে উঠে দৌড় দেয়। এই ব্যাপারটা বেশ অদ্ভুতই ছিল এবং এটা সিনকে তার ফ্রেন্ড মনে করিয়ে দেয়।
তারা ড্রিঙ্কস করে, আড্ডা দেয় এবং একটা সময় তারা এক্সিট করে বাসার উদ্দেশ্যে। তো গাড়িতেই আবারও টেক্সট করে তার বস কক্কর, যে ছিল প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল। এটা একটি কিন্ডারগার্টেন স্কুল ছিল বেসিক্যালি। তার ওয়াইফকে আবারও বলে যে আমার কক্করের কাছে যেতে হবে। জাস্ট 20 মিনিট টাইম চেয়ে নেয় অ্যান্ড্রুর কাছ থেকে শিন। সে মেশিনের কাছে যায় এবং গিয়ে দেখে মেশিনটিতে অনবরত অ্যালার্ম বাজছে। তো সে অ্যালার্মটা বন্ধ করে। বন্ধ করার পরে সে চায় যে এটা খুলে এর কানেকশনটা চেক দিতে। তো সে কানেকশনটা চেক দিবে, এই মুহূর্তে সে দেখে যে উপরে একটা লাইট ব্লিঙ্কিং করতেছে। তো সে মনে করে এই লাইটটাতেও মনে হয় কিছু ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে। তো সে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে সেই ছাদের উপরে যায় লাইটটাকে চেক করার জন্য। যখন খুলে ঠিক সেই মুহূর্তেই একটা লাইট বা অদ্ভুত তীব্র আলো তার দিকে আসতে থাকে, যেটা ছিল আকাশ থেকে। তো শিন কিছুটা অবাক হয় যে এই আলোটা আসলে আসার কথা না এবং সেটা কোথা থেকে আসতেছে। এই ফাঁকে তার স্ক্রুড্রাইভারটি তার হাত থেকে পড়ে যায় এবং সেই আলোটি আরো তীব্র হতে থাকে। কিছুক্ষণ পর তীব্র আলোর ঝলকানিতে তার মুখ দেখা যায় না। প্রচন্ড লাইট যখন আসছিল সিনের কাছে, অ্যান্ড্রু ঠিক সেম টাইমে ঘর থেকে এই লাইটের ঝলকানি কিছুটা দেখতে পায় এবং তার জানলার গ্লাস মুভ করা অবস্থায় সে দেখতে পায়। তখন সে কিছুটা অবাক হয় এবং জানলার গ্লাসটা সে লক করে। তীব্র আলোর ঝটকানির পরে আমরা একটা সিন দেখতে পাই যেখানে সিনকে একটি জালে আটকানো অবস্থায় দেখা যায় এবং তাকে কিছু ট্রিটমেন্ট টাইপ কিছু করা হচ্ছে। সামহাও একটা মানুষকে যখন ইনজেক্ট করা হয় কিংবা তার শরীর থেকে কোনো কিছু বের করে নেওয়া হয়, ঠিক সেরকম কিছু তার শরীর থেকে কিছু ব্লাড ঢোকানো হচ্ছে অথবা বের করা হচ্ছে, নাকে কিছু একটা ঢোকানো হচ্ছে অথবা নেওয়া হচ্ছে, এরকম কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার দেখা যায়। সে একটি জালের মধ্যে বাধা ছিল, সে ট্রাই করতেছিল সেখান থেকে প্রচন্ড শক্তি দিয়ে বের হয়ে আসতে। সে দেখে তার বাবার পাশে সে শুয়ে আছে একটা মর্গের ভিতরে। তার বাবা তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়েছে। এটা দেখে সে প্রচন্ড ভীত হয়। সে লাফ দিয়ে উঠে এবং সে দেখে যে সে হসপিটালের বেডে শুয়ে আছে। সে তার ওয়াইফ অ্যান্ড্রুকে জিজ্ঞেস করে যে আমি কতক্ষণ মিসিং ছিলাম। অ্যান্ড্রু বলে তুমি 2 ডেজের মতো মিসিং ছিলাম। সে খুব উত্তেজিত ছিল। তো অ্যান্ড্রু তাকে শান্ত করে। অ্যান্ড্রু বলে যে তুমি ছাদ থেকে পড়ে গিয়েছিলে, ছাদে ওঠাটা ঠিক হয় নাই। ডক্টর আসে, ডক্টর বলে যে তোমার তেমন বড় কোনো ইনজুরি হয় নাই, লাকিলি এটা অলৌকিকভাবে হয়েছে। বেসিক্যালি তোমার বড় ইনজুরি হওয়ার কথা ছিল, কিন্তু তুমি এখন মোটামুটি সুস্থ আছো। হয়তোবা তোমার ব্ল্যাক আউট হয়েছিল অথবা স্ট্রেচের কারণে এটা হতে পারে। কিন্তু সেন ঠিকই বুঝতে পারে যে এটা শুধু স্ট্রেচের কারণে না, শুধু ব্ল্যাক আউট টাইপের কোনো কিছুর কারণে না, এটা কিছু একটা ঘটেছে তার জীবনে যেটাকে এক্সপ্লেন করার অবস্থায় সে নাই। এক্সপ্লেন করলেও এটা তাকে কেউ বিশ্বাস করবে না। হঠাৎ সে একটা কাগজ কলম নিয়ে বসে পড়ে কিছু একটা আঁকার জন্য। মানে তার ভেতরে একটা স্কিল ডেভেলপড হয়ে গেছে যেটাতে সে খুব সুন্দরভাবে কোনো কিছু আঁকতে পারে। হয়তোবা এলিয়েনটা তার মাথায় কোনো কিছু একটা ঢুকিয়ে দিয়ে গেছে যেটাতে তার স্কিলটা ডেভেলপড হয়েছে হয়তোবা। হঠাৎ সে অ্যান্ড্রুকে দেখে যে তাকে কিছু একটা পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছে ভয়ঙ্করভাবে। তো এটা শুনে সে চিৎকার দিয়ে উঠে এবং পাশেই দেখে অ্যান্ড্রু শুয়ে আছে। তার মানে এটা একটা দুঃস্বপ্ন ছিল। সে অ্যান্ড্রুকে ডক্টরের কাছে নিয়ে যায় এবং সেখানে আল্ট্রাসাউন্ডের একটা ডিসপ্লে চলতেছিল, যেখানে কিভাবে একটা বাচ্চাকে চেক করা হয়, কিভাবে একটা গর্ভবতীকে চেক করা হয়, এই টাইপের কোনো কিছু। তো সিন সেখানে ডিসপ্লেতে দেখে যে অ্যান্ড্রু ভয়ঙ্করভাবে চিৎকার করতেছে সেই ভিডিওর ভিতরে এবং সে ভিডিওটি যথেষ্ট ডিস্টর্টেড ছিল। সিনেটা নিতে পারে না এবং সে গেটের বাইরে বের হয়, কিছুটা সে শান্ত হয়। বাট সে বাইরে বের হয়ে দেখে যে একটা সিনারি, একটা সেট আপ। সে পিছনে আছে এবং সামনের টেবিলে তার ওয়াইফ এবং তার সৎ মা কিছু একটা খাচ্ছে এবং তাকে নিয়ে কথা বলতে শোনা যায় যে শিন আসলে পাগল হয়ে যাচ্ছে, তার মাথাটা ঠিকভাবে কাজ করতেছে না এবং সে তার বাবার মতোই হয়ে যাচ্ছে ডে বাই ডে। সে অনুভব করে যে একটা এমআরআই মেশিনের মধ্যে তার টোটাল বডিটাকে ঢুকানো হচ্ছে এবং সেখানে চেক আপ করতেছে
এলিয়েন টাইপের কোনো কিছু, যেটা আবছা আবছা ভাবে সে দেখতে পায়। আসলে সিন এই পুরো ব্যাপারটা নিয়েই কনফিউজড। সে বুঝতে পারে না এটা তাকে নিয়ে কি কেউ পরীক্ষা করছে, নাকি এটা আসলে তার মানসিক কোনো সমস্যা, নাকি সে হ্যালোজিনেশনের মধ্যে আছে। সে আসলে ক্লিয়ারলি কোনো কিছুই ফাইন্ড আউট করতেই পারে না। সে একটি সাইকিয়াট্রিকের কাছে যায় এবং সব ঘটনা সে খুলে বলে কি কি তার সঙ্গে হয়েছে। তো ডক্টর সব শুনে বলে যে এটা আসলে আমার কেস না, একজন এক্সপার্ট ডক্টর আছে, তুমি তার কাছে এটা দেখাতে পারো এবং কথা বলতে পারো। তো উনি ডক্টর স্টারগিলের কাছে তাকে রেফার করে দেয়। এরপর তাদেরকে একটা সেমিনারে দেখা যায়, যেটা প্রেগনেন্ট মহিলাদেরকে নিয়ে একটা সেমিনার ছিল তাদের প্রেগন্যান্সির স্কিল ডেভেলপ করার জন্য। সেখানে সেন একটি লোককে দেখে যে লোকের চোখ বেরিয়ে আসতেছিল এবং সে প্রথমবার তাকে এটা নিতে পারে না। সে ওখান থেকে আসে এবং অফিসে যায়। অফিসে গিয়ে সেই লোকটি, যে লোকটিকে সে সেমিনারে দেখেছিল, তার ছবি সে হুবহু আঁকিয়ে ফেলে। একদিন সে বাসায় একটা সাউন্ড পায় এবং সে সাউন্ডকে ট্রেস করার জন্য সে হাতে ছুরি নিয়ে এগুতে থাকে। তো সামনে এগুতে এগুতে সে দেখতে পায় যে একটি কুকুর, এবং সেই কুকুরটি আর কেউ নয়, এই কুকুরটি 20 বছর আগে তার প্রিয় কুকুরটি মারা গিয়েছিল। এই একটার পর একটা ঘটনা তাকে স্ট্রেস আরো বাড়িয়ে দিচ্ছিল এবং সে এই কুকুরটাকে ভালোবাসলেও সে প্ল্যান করে এটাকে অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য। সে পাশের বাড়ির একজনকে ডেকে বলে যে এই কুকুরটি আসলে কোথা থেকে এসেছে আমি জানি না, তুমি চাইলে এটা নিতে পারো। সে দোকানে যায় ইজেল কিনতে। দোকানদার বলে যে ইজেলের দোকানটি সামনে আছে। তো সে সেই দোকানে অনেক পানি দেখে। সে জিজ্ঞেস করে যে এত পানি আসলে কি করো তুমি? সে বলে যে এগুলো হচ্ছে যারা প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের শিকার কিংবা প্রতিবন্ধী অথবা যারা এলিয়েন ডিজাস্টারের সম্মুখীন হয়েছে, তারা এই পানি হাফ দামে কিনতে পারবে। দোকানদার তাকে অফার করে যে তুমি কি এগুলো কিনতে চাও? তো সে বলে যে না, আমি এগুলো কিনতে চাই না। দোকানদার আরো বলে যে এটা পুয়ের্তো রিকোর, যেটা ক্যারিবীয় দ্বীপের একটি অঞ্চল ছিল যেটা মার্কিন অধিভুক্ত। তো সেই পুয়ের্তো রিকোর অধিবাসী যদি হয়ে থাকো তাহলে তুমি এটাও 50% দামে কিনতে পারবে। সে যখন ইজেল এবং পেন কিনে নিয়ে আসে তখন সে আল্ট্রাসাউন্ড অথবা রেডিওর মতো কিছু একটা শুনতে পায়, যেখানে তার স্ত্রী এবং তার মার কথোপকথন শোনা যায়। তার স্ত্রীকে বলে যে আসলে সে দিন দিন পাগল হয়ে যাচ্ছে এবং সে তার বাবার মতোই হয়ে যাচ্ছে। মানে সামহাও তার মা হয়তোবা চাচ্ছে তার স্ত্রীকে মিসগাইড করে তার প্রতি রাগিয়ে বা খেপিয়ে তুলতে বা ঘৃণা তৈরি করতে। সে চমৎকার করে কিছু ছবি আঁকে যেটা একদম প্রফেশনালদের মতো ছিল। এদিকে তার স্ত্রী তাকে বলেছিল যে তুমি রুমের যেই জায়গাগুলোতে পেইন্ট করেছে সেই জায়গাগুলো থেকে পেইন্ট মুছে ফেলার জন্য তুমি উপরে আবার একটা প্রলেপ দিয়ে দাও। তো সে টোটাল রুমে কালার করে ফেলে। তার ওয়াইফ তাকে বলে যে তোমাকে তো আমি এইভাবে বলি নাই। শিন অ্যান্ড্রোকে উত্তর দেয় যে এটা কিভাবে হয়েছে আমি জানি না, আসলে শিনকে কেউ নিয়ন্ত্রণ করছে। তার কিছু সময় সে নিজের মধ্যে থাকে, কিছু সময় সে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আউটিং এ যায় এবং সেখানে কিছু দূরে সে দেখে যে একটি স্ট্রাকচারের ওপারে তার মতো হুবহু চেহারার একজন মানুষ তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। সে বলে যে তোমার বাচ্চাটা ব্রিজ অবস্থায় আছে, বাচ্চাটাকে উল্টিয়ে দাও। সে বারবার তাকে এই কথাটাই বলে। কিছুক্ষণ পরে তার স্ত্রী তাকে একটি রাস্তার ধারে খুঁজে পায়, যেখানে নর্মালি তার যাওয়ার কথা ছিল না। সে ডক্টর স্টারগিলের কাছে যায়। সে একজন সাইকিয়াট্রিক ছিল। তো স্টারগিল তাকে জিজ্ঞেস করে তার অতীত ইতিহাস, তার বাবা মা সবকিছু। সে বলে তার মা তাকে প্রসব করার সময় মারা যায়, তার বাবা সে সুইসাইড করেছিল। স্টারগিল বুঝতে পারে তার চাইল্ডহুডটা খুব ডিফিকাল্টের মধ্যে দিয়ে গেছে। সে ডক্টরকে বলে যে তার কিছু ক্ষতিকর চিন্তা আসে। তো স্টারগিল তাকে বলে যে এটা কিরকম চিন্তা, তুমি কি আমাকে এক্সপ্লেন করতে পারো? স্বাভাবিক যেগুলো বিশ্বাসযোগ্য ঘটনা সেগুলোই বলে। সে তার সেই ক্লোজ ফ্রেন্ডের কাছে যায় এবং দুজন মিলে এখানে একটি কুঠার নিক্ষেপ খেলায় অংশগ্রহণ করে। তো সিন যখন খেলা খেলতেছিল তখন কিছু রসিক
সতর্কতামূলক কথা বলছিল তার ফ্রেন্ড। তো সিন এতে কোনো রিয়্যাক্ট করে না। তো তার ফ্রেন্ড তাকে বলে যে আমি তো মজার কথা বললাম, তোমার তো হাসা উচিত ছিল। তো সিন ব্যাপারটা এড়িয়ে যায়। সিন তাকে বলে যে আমার কিছু আগ্নেয়াস্ত্র দরকার। তো তার ফ্রেন্ড তাকে বলে যে এটা কেন? সে বলে যে আমার ফ্যামিলিকে সেভ করার জন্য। তো তার ফ্রেন্ড বলে যে তুমি কিসের থেকে তোমার ফ্যামিলিকে সেভ করতে চাও? তো সিন কিছু বলতে পারে না। সিন তার ওয়াইফকে নিয়ে আবারও ডক্টরের কাছে যায় এবং সেখানে দেখে যে তার স্ত্রীর গর্ভাবস্থা বেশ কমপ্লেক্সিটি দেখা যায়। তো সিন ডক্টরকে বলে যে তুমি যেভাবে বলেছিলে ঠিক সেভাবে তো আমরা করেছি, তাহলে প্রবলেমটা বাড়লো কেন? তো ডক্টর এর কোনো জবাব দিতে পারে না আসলে। সে আবারও একটি দুঃস্বপ্ন দেখে, মানে দুঃস্বপ্ন না হ্যালুজিনেশন এটা ক্লিয়ারলি বলাও মুশকিল। সে যায় একটি পুরাতন বাসায় দেখে যে একটা গ্লাসের রুমের ভিতরে একটা বাচ্চা কান্না করতেছে। সে ফিল করে এই বাচ্চাটা তার বাচ্চা। তো সে বাচ্চার উপর বৃষ্টি পড়তেছিল, আস্তে আস্তে সে ডুবে যাচ্ছিল। এটা দেখে সে প্রচন্ড চিৎকার করে এবং সে যায় গ্লাসের দেয়ালটা ভেঙে তার বাচ্চাটাকে বের করে নিয়ে আসতে, কিন্তু সে আসলে এটা করতে পারে না। সে আবার সেই স্টারগিলের কাছে যায় এবং বলে যে আসলে আমার কি হয়েছে। স্টারগিল বলে যে এটা তোমার হয়তোবা একটা বিশেষ রোগ, যেটাকে বলা হয় সাভান সিনড্রোম। এটাতে মানুষ একবার মাথায় আঘাত পেলে এর পরবর্তীতে তার বিশেষ স্কিল চলে আসে এবং সেই স্কিলের পাশাপাশি সে স্বাভাবিক লাইফ লিড করতে পারে। তো সিন তাকে বলে বাট আমি তো স্বাভাবিক লাইফ লিড করতে পারতেছি না, তাহলে এই রোগটা আমার সাথে মেলে কিভাবে? সিন ডক্টরকে বলে যে তুমি কি কখনো অপহরণকারী কেস ডিল করেছো? ডক্টর জানতে চাই তুমি কি কখনো অপহৃত হয়েছিলে কোনো চোরদের মাধ্যমে? পরে সিন ব্যাপারটা স্কিপ করে এবং এড়িয়ে যায়, কারণ এই ব্যাপারটি বললে ডক্টর এটা বিশ্বাস করবে না। তার স্ত্রী অ্যান্ড্রুকে পুনরায় সে ডাক্তারের কাছে নিয়ে যায় যখন তার 32 সপ্তাহ চলে। এর মধ্যে সিন একজন স্মাগলারের কাছ থেকে সে ব্ল্যাকে একটি গান কেনে এবং কিছু গুলি সংগ্রহ করে। একদিন তার স্ত্রী এই গানটি দেখে ফেলে এবং তাকে চার্জ করে যে তুমি কেন এই গানটি কিনেছো? সে বলে যে আমি আমাকে এবং তোমাকে সেভ করার জন্য গানটি কিনেছি। তার স্ত্রী বলে যে এটার কোনো দরকার নেই, তুমি এই গানটি যেখান থেকে এনেছো সেখানে ফেরত দাও। এদিকে প্রিন্সিপাল, মানে সেই স্কুলের প্রিন্সিপাল তার বস কক্কর তাকে ডাকে এবং বলে যে তুমি গত রাতে গেট খুলে কেন ঘুমিয়েছিলা? স্কুলের একটি ওয়ালে কে যেন একটি পেন্টিং করে। তো সিন বুঝতে পারে যে এটা আর কেউ করে নাই, এটা সেই হয়তোবা করেছে, বাট সে নিজেও জানে না এটা কিভাবে করেছে। সে কক্করকে বলে যে না, আমার আসলে মনে নেই যে আমি গেট খুলে ঘুমিয়েছি কিনা, তবে যদি হয়ে থাকে সেটার জন্য আমি দুঃখিত। কক্কর তাকে বলে যে তুমি এই অবস্থায় যদি থাকো তাহলে তোমার জবটা তুমি হারাবে এবং কোনো ভালো জবের জন্য তুমি অ্যালাও হবে না। এই ব্যাপারটি ছিল তার জন্য একটি বড় আঘাত, কারণ সে চাইছিল এই জবটি চেঞ্জ করে কক্করের দেওয়া রেফারেন্সে একটি ভালো জবে যাবে। সে পেন কিনে নিয়ে আসে এবং যেই জায়গাটিতে সে ছবি আঁকিয়েছিল সেই জায়গাটি মুছে দিতে চায়। এর মাঝে সে আরেকটি কনভারসেশন শুনতে পায়, সেটা হচ্ছে একটি নার্স এবং তার মতো দেখতে হুবহু একজন রোগী। নার্স তাকে প্রশ্ন করে তুমি কে? সে বলে যে আমি জানি না। তুমি কোথা থেকে এসেছো? সে সেটাকেও বলে যে আমি জানি না, তবে সিনকে এখান থেকে পালাতে হবে। নার্স তাকে বলে যে কোথা থেকে পালাতে হবে? সে বলে এখান থেকে। সিন দেখতে পাই একটি জলাশয় এবং সেখানে কিছু জঙ্গলের মতো বিদঘুটে অবস্থা। তো সে সেখানে অবস্থান করছে। এরপর সে আবারও সেই জালের মধ্যে বন্দি দেখতে পায় নিজেকে এবং সে সেখান থেকে প্রচন্ডভাবে ছোটার জন্য চেষ্টা করে। এই ঘটনাটি যখন দেখে তখন সে অফিসে ছিল। সে চিৎকার করে ওঠে এবং তার চারিদিকে লোকজন চলে আসে তার দিকে যে তার আসলে কি হয়েছে দেখার জন্য। এটাতে সে যথেষ্ট এম্বারেসিং ফিল করে, কারণ এটা তার ক্যারিয়ারের জন্য একটি বড় আঘাত। সেই ওয়ালে যে লেখা লিখেছিল সেখানে লেখা ছিল অ্যাস্টার। যতটুকু তার মনে পড়ে অ্যাস্টার নামে কোনো কিছু তার মনে পড়ে না। তো সে ছুটে যায় তার স্টেপ মাদারের কাছে এবং তাকে বলে যে অ্যাস্টার কি। তার মা তাকে বলে যে এটা একটা মরুভূমির রাস্তা ছিল যেটা তোমার বাবা যেখানে থাকতো ঠিক সেখানে ছিল।
এরই মাঝেই তার স্টেপ মাদারকে সে দেখে, ভয়ঙ্করভাবে তার চোখ বেরিয়ে আসছে। সে সেখান থেকে যখন পিছু হটে, তার মাও অবাক হয়ে যায় যে সে কেন আমার দিকে এইভাবে তাকাচ্ছে। তবে সেইটুকু বুঝতে পারে যে এই অ্যাস্টরের সঙ্গে তার বাবা কোনো না কোনোভাবে জড়িত, এবং তার লাইফে যে ঘটনাগুলো ঘটতেছে এর মধ্যেও তার বাবা হয়তোবা কোনোভাবে জড়িত। হঠাৎ শিন একদিন সারাদিনের জন্য নিখোঁজ ছিল, তো তার ফোন অফ ছিল। এদিকে অ্যান্ড্রু খুব রাগান্বিত হয়, এবং সে যখন আসে তখন তার ওয়াইফ তাকে বলে যে আমি আর নিতে পারতেছি না, তুমি বাসার থেকে বের হয়ে যাও, আমাকে একা থাকতে দাও। এখানে শিন প্রচন্ড রেগে ডক্টরের কাছে যায় এবং বলে যে তোমাকে আমি প্রতি মাসে টাকা দিচ্ছি, বাট তুমি আমার রোগ ধরতে পারতেছো না, আমি ভালো হতে চাই, আমি এখান থেকে বের হতে চাই। শিন ডক্টরকে বলে যে তুমি কি ফিল করো যে তোমার হারানো কুকুর যদি 20 বছর পরে তোমার কাছে আসে, তোমার কেমন লাগবে? এটা শুনে ডক্টর ভড়কে যায় এবং বুঝতে পারে সামথিং ইজ রং। সে যখন উত্তেজিত হয়, তার নাক দিয়ে ব্লাড আসতেছিল, তো তাকে হসপিটালে ভর্তি করা হয়। এবং এখানেও সে একটি সিনারি দেখতে পায় যেখানে তার ওয়াইফকে ডক্টররা ট্রিটমেন্ট করতেছে, তার ওয়াইফ ছটপট করতেছে। সে জিজ্ঞেস করে ডক্টরদেরকে তার কি হয়েছে। ডক্টর বলে তার প্রেশার 20 থেকে 200, তার মানে সেটা খুবই অ্যাবনর্মাল ছিল, এবং ডক্টররা বলতেছে যে কোনো মুহূর্তে সে স্ট্রোক করে মারা যাবে। এদিকে তার সৎ মা এবং সৎ বোন তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে এবং তাকে বারবার বলতেছে তোমার স্ত্রীর পেটের বাচ্চাটি তুমি ঘুরিয়ে দাও, সে বাচ্চাটি প্লিজ করেছে। তারপর সে সেই অ্যাস্টারে যায় যেটা ছিল তার বাবা যেখানে থাকতো ঠিক সেখানকার মরুভূমির রাস্তা। তো সেখানে গিয়ে একটি বাসায় ঢুকে এবং তার বাবাকে সে দেখতে পায় চেয়ারে বসে। তার বাবাকে সে প্রশ্ন করে আসলে তুমি কেমন আছো। তার বাবাও তাকে উল্টা প্রশ্ন করে যে তোমার কি কোনো সন্তান আছে কিনা। সে বলে যে না, আমার সন্তান নাই, তবে আমার সন্তান আসতেছে পৃথিবীতে, আমি সন্তানের বাবা হব। তার বাবা বলে যে এটা একটা অসাধারণ ফিলিংস, তুমি যখন বাবা হবে তখন বুঝতে পারবে। সে তার বাবাকে বলে যে এখানে তুমি কি একাই থাকো। তার বাবা বলে যে না, আমি থাকি এবং আমার একটা ছেলে থাকে যে অনেক ছোট। তো আমার ছেলেটি তার ফ্রেন্ডের সঙ্গে বাইরে গেছে, আজকে সে আসবে না। এই কিছুক্ষণের জন্য, একটা দিনের জন্য আমার সন্তানটাকে আমি অনেক মিস করতেছি। তুমি যখন সন্তানের বাবা হবা তখন বুঝবা এই ফিলিংসটা কি। তার বাবা আসলে তার শিশুকাল এবং তার এই বর্তমান লাইফ দুটাকে কানেক্ট করার জন্য হয়তোবা এসেছিল। কারণ তার বাবা যে শিশুটির কথা বলে সে শিশুটি আর কেউই না, সে নিজেই। তার চাইল্ডহুডটা ছিল এমনই। সে যখন তার বাবাকে পেছনে ফেলে রুম থেকে বেরিয়ে আসবে, ঠিক তখনই সে শুনতে পায় একটি পিস্তলের গুলি, এবং পিছনে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই। তার মানে বোঝা গেল যে তার বাবা হয়তোবা সুইসাইড করেছিল কোনো একটা অজানা কারণে, বাট তার বাবা তাকে অনেক অনেক ভালোবাসতো। তার বাবা আসলে অতীত এবং বর্তমান দুটোকে কানেক্ট করে কিছু মেসেজ দিয়ে গেছে, অথবা অন্য কোনো শক্তি তাকে এসব দেখিয়েছে। সে অ্যান্ড্রুর কাছে যায় এবং অ্যান্ড্রুকে জড়িয়ে ধরে। এভাবেই শেষ হয় ডিসেন্ডেন্ট মুভির গল্পটা। ডিসেন্ডেন্ট 2025 আমাদের সামনে তুলে ধরে একজন মানুষের ভেতরের ভাঙনের খবর, বাবার অতীতের ছায়া আর মুক্তির মরীচিকা। সবশেষে এটা বোঝায় সত্যিকারের লড়াইটা বাইরের না, এটা ভেতরের। আপনাদের কাছে কেমন লাগলো এই যাত্রা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো মুভির রহস্য ডিসক্লোজ করার জন্য।